বাংলাদেশ এখন গরিবের বউ, অর্থাৎ সবার ভাবি যে যেমনে পারছে ঠিক তেমনে কেউ কিছু বলার নাই। বাংলাদেশের বর্তমান সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এই পরিস্থিতিগুলার যে নির্মম চিত্র, সেটা বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের চোখের সামনে ভেসে উঠছে। দেশের প্রত্যেকটা স্তরে যে নৈরাজ্য, অনিশ্চয়তা এবং প্রশাসনিক স্থবিরতা তৈরি হয়েছে, সেইটা সাধারণ মানুষের জীবনযাত্রাকে একটা চরম দুর্ভোগের মুখে ঠেলে দিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, খাদ্য সংকট, চাল, ডাল, তেল, পেঁয়াজ সহ মৌলিক পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করে বিএনপির সিন্ডিকেটগুলা অতিরিক্ত মুনাফা লাভ করার নেশায় আচ্ছন্ন হয়ে গেছে। মূল্যস্ফীতির দাপটে নিম্ন এবং নিম্ন মধ্যবিত্ত পরিবারগুলোর ক্রয় ক্ষমতা শূন্যের কোঠায়। ফলস্বরূপ খাবারের তালিকা থেকে প্রোটিন বাদ দিয়ে অনেকে দিনে একবেলা খাচ্ছে, অনেকে একবেলা আধ পেটা খেয়ে জীবন ধারণ করতে বাধ্য হচ্ছে। জীবনে বাঁচার জন্য নির্মম এক সংগ্রামের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষ। শিশুদের মধ্যে পুষ্টিহীনতা মারাত্মক রূপ নিয়েছে। লোকলজ্জার ভয়ে মধ্যবিত্ত পরিবারগুলা কারো কাছে সাহায্য চাইতে না পেরে নীরবে তাদের সঞ্চয় ভেঙে ঋণগ্রস্ত হয়ে চরম মানসিক অশান্তিতে দিন কাটাচ্ছে। বিদেশি বিনিয়োগের হার শূন্য, বিনিয়োগকারীদের অনাস্থা, রাজনৈতিক অস্থিতিশীলতা, নীতিগত স্পষ্টতা এবং দেশে আইন শৃঙ্খলার চরম অবনতির কারণে বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে অর্থ বিনিয়োগ করতে ভয় পাচ্ছে। বাংলাদেশের ব্যাংকগুলোতে ডলার ঘাটতির কারণে অনেক বিদেশি প্রতিষ্ঠান তাদের অর্জিত মুনাফা নিজ দেশে ফেরত পাঠাতে পারছে না। এই জটিলতার কারণে নতুন কোনো আন্তর্জাতিক কোম্পানি বাংলাদেশে আসছে না। আমলাতান্ত্রিক জটিলতা এবং বন্দরগুলোতে ধীরগতি এবং জলদস্যুর আক্রমণের কারণে বিদেশি মূলধন বাংলাদেশ ছেড়ে ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়ার মতো স্থিতিশীল দেশে চলে যাচ্ছে। ব্যাংক থেকে বাংলাদেশের বর্তমান সরকার অতিরিক্ত ঋণ নিচ্ছে প্রতিদিন। কর এবং রাজস্ব আদায় আশঙ্কাজনকভাবে কমে যাওয়ার কারণে দৈনন্দিন প্রশাসনিক খরচ এবং বিভিন্ন প্রকল্প চালাতে সরাসরি দেশীয় ব্যাংকগুলো থেকে সরকার রেকর্ড পরিমাণ প্রাত্যহিক ঋণ নিচ্ছে। ব্যাংকের টাকা সরকার একাই নিয়ে নেওয়ায় সাধারণ উদ্যোক্তারা নতুন করে ব্যবসা প্রতিষ্ঠান শুরু করতে পারছে না, এবং কি যারা ব্যবসা পরিচালনা করত তারা সেটা প্রসার করতে পারছে না, কারণ ব্যাংক থেকে তারা ঋণ পাচ্ছে না। সেক্ষেত্রে এই অবস্থায় বাংলাদেশের বেসরকারি খাত পুরোপুরি ধ্বংসের দিকে চলে গেছে। কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নেওয়ার ফলে বাজারে টাকার সরবরাহ বেড়ে গিয়ে মূল্যস্ফীতি কয়েক গুণ বৃদ্ধি পেয়েছে, যার কারণে নিত্য পণ্যের দাম বৃদ্ধি পাচ্ছে এবং আরো বৃদ্ধি পাবে। গার্মেন্টস শিল্প ধ্বংসের মুখে। নিরাপত্তা শঙ্কা, অস্থিরতা এবং সঠিক সময়ে পণ্য পৌঁছানোর যে আশঙ্কা, সেই জায়গা থেকে আন্তর্জাতিক বড় বড় প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ থেকে তাদের অর্ডার ক্যান্সেল করে ভিয়েতনাম, ভারত এবং শ্রীলঙ্কায় সরিয়ে নিচ্ছে। গ্যাস এবং বিদ্যুতের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ 20 থেকে 25% বেড়ে গিয়েছে। অন্যদিকে বিশ্ববাজারের মন্দার কারণে বায়াররা পণ্যের দাম আগের থেকে কম দিচ্ছে, তাই অর্ডার পেলেও বাংলাদেশের গার্মেন্টস মালিকরা সেগুলা গ্রহণ করতে পারছে না, কারণ তাদের পক্ষে উৎপাদন করা সম্ভব না। বেতন ভাতা সংক্রান্ত জটিলতা এবং ঘন ঘন শ্রমিক অসন্তোষের ফলে অনেক ছোট এবং মাঝারি গার্মেন্টস কারখানা চিরতরে বন্ধ হয়ে গেছে, যেটা ব্যাকওয়ার্ড লিঙ্কেজ শিল্পগুলোকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। জ্বালানি এবং বিদ্যুৎ সংকট, আমদানিকৃত এলএনজি এবং জ্বালানি তেলের সংকটের কারণে শিল্প কারখানাগুলোতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ এবং গ্যাস সরবরাহ দেওয়া সম্ভব হচ্ছে না। জেনারেটর দিয়ে উৎপাদন চালাতে গিয়ে উৎপাদন খরচ বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রগুলোতে বকেয়া বিল পরিশোধ করতে না পারায় সরকার এবং বিদ্যুৎ বিভাগের উপর ঋণের পাহাড় জমে গেছে। উগ্রবাদ এবং মৌলবাদের উত্থান, আইন শৃঙ্খলার সংকট, নিরাপত্তা বাহিনীর মানসিক শক্তি, বিশেষ করে পুলিশ এবং তাদের কার্যকারিতা পুরোপুরি পুনরুদ্ধার না হওয়াতে দেশের বিভিন্ন স্থানে মব কালচার অব্যাহত আছে। গণপিটুনির মতো ঘটনা প্রতিনিয়ত ঘটেই যাচ্ছে, থামার কোনো নাম নাই। উগ্রবাদী এবং চরমপন্থী গোষ্ঠীগুলো প্রকাশ্যে তাদের তৎপরতা বৃদ্ধি করে দিয়েছে, যার কারণে সাংস্কৃতিক অনুষ্ঠান, মাজার এবং সংখ্যালঘুদের নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে, যেটা দেশের আন্তর্জাতিক ভাবমূর্তিকে বিশ্ব দরবারে ডুবিয়ে দিয়েছে। এটাকে নিরসনের জন্য কোনো প্রকার ব্যবস্থা নেওয়া হচ্ছে না। বিচার বহির্ভূত হত্যা এবং মানবাধিকার লঙ্ঘন এবং ভয়ের সংস্কৃতি। বিগত 2 বছরে রাষ্ট্রীয় আইন প্রয়োগকারী সংস্থা এবং বিএনপি জামাতের নেতাকর্মীরা প্রত্যক্ষভাবে একাধিক বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটিয়েছে। উদাহরণ গোপালগঞ্জের গণহত্যা, যার কারণে সমাজে একটা বিশাল ভীতি এবং অনিশ্চয়তার পরিবেশ সৃষ্টি হয়েছে, যেটা কোনোদিনও বিনিয়োগের জন্য সুন্দর পরিবেশ বয়ে আনবে না। বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে জাতিসংঘ সহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর কাছে দেশের আইনি ব্যবস্থা এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে।
ধর্ষণ এবং নারী ও শিশু নির্যাতন। দেশে ধর্ষণ এবং নারী শিশু নির্যাতনের হার আশঙ্কাজনকভাবে বাড়লেও দীর্ঘ বিচার প্রক্রিয়া এবং প্রভাবশালী রাজনৈতিক অপরাধীদের পার পেয়ে যাওয়ার যে সংস্কৃতি বর্তমানে সৃষ্টি হয়েছে, যার কারণে ভুক্তভোগীরা ন্যায় বিচার থেকে বঞ্চিত হচ্ছে। তারেক রহমান নিজেই বলেছিল, রামিসার ধর্ষককে 1 মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আজ 3 মাস হয়ে গেছে, এখনো রামিসার ধর্ষকের শাস্তি নিশ্চিত করা যায়নি। মিরপুরের উদাহরণ আপনাদের নিশ্চয় মনে আছে। গণধর্ষণ, শারীরিক নির্যাতন এবং সাইবার হ্যারাসমেন্টের মতো অসংখ্য ঘটনাগুলোর ফলে নারী এবং শিশুদের স্বাভাবিক চলাচল, শিক্ষা এবং কর্মক্ষেত্রে অংশগ্রহণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে স্থানীয় প্রভাব, রাজনৈতিক চাপ এবং ভুক্তভোগীকে সামাজিকভাবে অপদস্থ করার ভয়ে অপরাধগুলো সঠিকভাবে নথিভুক্ত করা যাচ্ছে না। সবশেষে উদাহরণ জামায়াতের সাতক্ষীরা 4 আসনের এমপি, তার যে নারী কেলেঙ্কারির ঘটনা, এখনো সে বহাল তবিয়তে আছে, এখনো সে জাতীয় সংসদের সম্মানিত সদস্য হয়ে চলাচল করছে, তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নেওয়া হয়নি। চাঁদাবাজি এবং অর্থনৈতিক নিপীড়ন, গণপরিবহন, কাঁচা বাজার, নির্মাণ খাত এবং ছোট বড় শিল্প কারখানায় বিএনপির নিয়মিত এবং সংগঠিত চাঁদাবাজির কারণে ব্যবসার উৎপাদন এবং পরিচালনা ব্যয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। পণ্যবাহী ট্রাকে বিভিন্ন মোড়ে মোড়ে বেআইনি চাঁদা নেওয়ার কারণে সরাসরি এটার প্রভাব গিয়ে পড়ছে সাধারণ ভোক্তাদের উপর, যার কারণে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি আরো বৃদ্ধি পাচ্ছে। ছোট উদ্যোক্তা এবং ফুটপাতের ব্যবসায়ীদের অর্জিত আয়ের বড় অংশই চাঁদা হিসেবে চলে যাওয়ায় তারা নতুন করে পুঁজি বিনিয়োগ বা ব্যবসা টিকিয়ে রাখতে পারছে না। জোরপূর্বক দখলদারিত্ব, বিএনপি জামায়াতের প্রভাবশালী রাজনৈতিক এবং সামাজিক গোষ্ঠীগুলার ছত্র ছায়ায় সাধারণ মানুষের ঘরবাড়ি, কৃষি জমি, বাণিজ্যিক ভবন এবং সরকারি খাস জমি পর্যন্ত জোরপূর্বক দখলের অহরহ ঘটনা বাংলাদেশে ঘটে যাচ্ছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর ক্ষমতার প্রভাব বাড়িয়ে বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, মার্কেট এবং বাস টার্মিনালের নিয়ন্ত্রণ বল প্রয়োগের মাধ্যমে ছিনিয়ে নেওয়ার অসংখ্য উদাহরণ বাংলাদেশে ঘটে গেছে 2024 সালের 5 আগস্টের পর থেকে, যেটার নেপথ্যের কারিগর বিএনপি এবং জামায়াত। বিএনপি এবং জামায়াতের দখলদারদের বিরুদ্ধে ভুক্তভোগীরা থানায় কিংবা আদালতে মামলা করলেও ক্ষমতার দাপট এবং অর্থের কারণে প্রায়শই আইনি সুরক্ষা পাচ্ছে না। শিক্ষা ব্যবস্থার চরম বিপর্যয়, দীর্ঘমেয়াদী পরিকল্পনা ছাড়াই হঠাৎ ক্ষমতায় এসে শিক্ষাক্রম এবং মূল্যায়ন পদ্ধতি পরিবর্তনের ফলে শিক্ষার্থী এবং শিক্ষকরা চরম অনিশ্চয়তায় পড়েছেন, যার কারণে গতকাল এইচএসসি পরীক্ষার পাশের হার গড়ে 60% নেমে এসেছে। বিশ্ববিদ্যালয়গুলোতে বিএনপি জামায়াতের রাজনৈতিক প্রভাব, বিশেষ করে শিবির এবং ছাত্রদলের সহিংসতার কারণে আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে। মানসম্পন্ন সরকারি সুযোগের অভাবে শিক্ষা একটি অত্যন্ত ব্যয়বহুল পণ্যে পরিণত করেছে শিক্ষামন্ত্রী মুরগি মিলন, যেটা সাধারণ পরিবারের নাগালের বাইরে চলে গেছে। তার উপর আবার বিএনপির শিক্ষা মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি শিক্ষক নিয়োগ দেবে, এনটিআরসি শুধুমাত্র শিক্ষক সনদ দেবে। কি চমৎকার, কি চমৎকার, হাস্যকর হাস্যকর। চিকিৎসা খাত, স্বাস্থ্য খাতের যে বেহাল দশা, তাতে করে ঔষধ, প্যাথোলজি পরীক্ষা এবং বেসরকারি হাসপাতালের অনিয়ন্ত্রিত ফির কারণে চিকিৎসা খরচ চালাতে গিয়ে বহু পরিবার দেউলিয়া হয়ে যাচ্ছে। সরকারি হসপিটালে শয্যা সংকট, নষ্ট যন্ত্রপাতি, দালাল চক্র এবং প্রয়োজনীয় ওষুধের অভাবে সাধারণ মানুষ সরকারি স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হামের টিকার অভাবে সরকারের হিসাব অনুযায়ী এ পর্যন্ত 1000+ শিশু মৃত্যুবরণ করেছে, তবু হামের টিকা এখন পর্যন্ত সংগ্রহ করা যায়নি। এমনকি এর জন্য যে দায়ী ডক্টর ইউনূস, তাকে গ্রেফতার করা হয়নি, তার বিরুদ্ধে কোনো মামলা পর্যন্ত নেওয়া হয়নি। উল্টো যারা মামলা করতে গিয়েছে তাদের উপর ডিবি রেপ দিয়ে হয়রানি করা হয়েছে। এইটাই বিএনপির সবার আগে বাংলাদেশ নতুন বন্দোবস্ত। আভ্যন্তরীণ স্বাস্থ্য ব্যবস্থার উপর আস্থা হারিয়ে প্রতি বছর কোটি কোটি টাকা খরচ করে বাংলাদেশিরা বিভিন্ন দেশে চিকিৎসা নিতে যাচ্ছে। উদাহরণ, ভারতের ভিসা উন্মুক্ত করার পর ভিসা সেন্টারে লাইন লেগে গেছে, কারণ অধিকাংশ মানুষ ভারতে যাচ্ছে চিকিৎসা নেওয়ার জন্য। ব্যাংকিং খাতের তারল্য সংকট এবং খেলাপি ঋণ, রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির কারণে ব্যাংকিং খাতে রেকর্ড পরিমাণ খেলাপি ঋণ জমেছে, যার বড় একটি অংশ বিদেশে পাচার করেছে বিএনপি, জামাত এবং এনসিপির বদমাইশরা। তারল্য সংকটের কারণে অনেক ব্যাংক আমানতকারীদের টাকা ফিরিয়ে দিতে পারছে না, ফলে সাধারণ মানুষ ব্যাংক থেকে টাকা তুলে নিয়ে সঞ্চয় রাখা বন্ধ করে দিয়েছে। ব্যাংকের প্রতি সাধারণ মানুষ আস্থা সম্পূর্ণরূপে হারিয়ে ফেলেছে। কর্মসংস্থান নাই, দারিদ্র বৃদ্ধি, নতুন কলকারখানা না হওয়া এবং ব্যবসা গুটিয়ে নেওয়ার কারণে শিক্ষিত তরুণদের মধ্যে বেকারের সংখ্যা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। অর্থনৈতিক মন্দা, চাকরিচ্যুতি এবং মূল্যস্ফীতির কারণে বিশাল সংখ্যক নিম্ন মধ্যবিত্ত পরিবার নতুন করে দারিদ্র সীমার নিচে নেমে গেছে। রাজনৈতিক এবং প্রাতিষ্ঠানিক অস্থিতিশীলতা, রাষ্ট্র সংস্কার, প্রশাসনিক পুনর্গঠন এবং নির্বাচনের সময়সীমা নিয়ে প্রধান রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে তীব্র মতপার্থক্য এবং মেরুকরণ বিদ্যমান। যদিও এটা নাটক, তারপরেও দেশের স্বাভাবিক পরিস্থিতিকে অস্বাভাবিক করে দেওয়ার জন্য
যথেষ্ট। বিচার বিভাগ, নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা রক্ষা কাঠামোর মতো প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করা হয়েছে, যার কারণে সামগ্রিক চাপ সরকারের উপর চলে আসছে। ভূরাজনৈতিক এবং শরণার্থী চাপ, প্রায় 12 লাখের বেশি রোহিঙ্গা জনগোষ্ঠীর টেকসই প্রত্যাবাসন না হওয়া এবং আন্তর্জাতিক অর্থনৈতিক সাহায্য কমে যাওয়ার কারণে বাংলাদেশের উপর বড় ধরনের অর্থ এবং নিরাপত্তার বোঝা সৃষ্টি হয়েছে। মধ্যপ্রাচ্য সব বিশ্বজুড়ে চলমান যুদ্ধাবস্থা এবং অর্থনৈতিক মন্দার কারণে দেশের রপ্তানি বাণিজ্য এবং প্রবাসী আয় চাপের মুখে রয়েছে। কয়টা বলবো, কয়েক ঘন্টা বললেও সমস্যার কথা শেষ করা যাবে না। দেশের কিচ্ছু ঠিক নাই, মানুষ দাঁতে দাঁত চেপে বসে আছে। আর এই দেশের প্রধানমন্ত্রীর কাজকর্ম দেখলে মনে হবে সে যুগ যুগ ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিল, দেশের সব কাজ করা শেষ, দেশকে সে এখন ইউরোপে পরিণত করে ফেলেছে, এখন শুধু শেষ মুহূর্তের কিছু সৌন্দর্য বৃদ্ধির কাজ চলছে, অর্থাৎ বাংলাদেশের বিউটিফিকেশন চলছে, আর সেগুলো তদারকি করতেছে টেপা তারেক। জনগণকে শেখাচ্ছে কিভাবে থুথু ফেলতে হবে, কোথায় চিপসের প্যাকেট রাখতে হবে, গাছপালা লাগাতে হবে, বাচ্চাদের নিয়ে খেলাধুলা করতে হবে। তাদের অনুপ্রেরণা দেওয়া ছাড়া আর কোনো কাজ সে করছে? এগুলা করেই তার দিন কেটে যাচ্ছে। তৃতীয় বিশ্বের একটা দারিদ্র পীড়িত দেশে কোটি কোটি সমস্যা গিজ করতেছে, আর পোলা ক্ষমতায় বৈশা নাটক দেখাচ্ছে। এইসব নাটক করার জন্য বাংলাদেশের মানুষই ছেলেকে ক্ষমতায় বসিয়েছে। সবকিছুর বিচার বিবেচনা করার সিদ্ধান্ত আপনাদের। আপনারা বাংলাদেশের মানুষ, আপনারা বাংলাদেশে থাকেন, আপনারা সিদ্ধান্ত নেন আপনারা মরবেন নাকি বাঁচবেন। তারেককে বাংলাদেশের মানুষ মেরে বাংলাদেশ থেকে তাড়াবে, বিশ্বাস করেন। যা শুরু হয়েছে দেশে কোনো হুমকি ধামকি না। ভালো থাকবেন, ধন্যবাদ।